23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাহিদ হোসেন আজি এডিটরস টিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গ্যাসের দাম বাড়ছে 2 দফা। মার্চ থেকে 1 চুলার বিল 750, 2 চুলা 800 টাকা। স্কুল শিক্ষার্থীর পেছনে মাসে গড় খরচ 15,000 টাকা। 70 যায় কোচিং সেন্টারে। রাজধানীর বাইরে সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের আয়োজন চলছে সিলেটে। 10 দিন চলবে উৎসব। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ল 22%। মার্চ এবং জুন থেকে 2 ধাপে এই বর্ধিত দাম কার্যকর হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দাম বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গ্যাসের দাম নিয়ে গত বছরের আগস্টে গণশুনানি করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর দাবি ছিল সব ধরনের গ্যাসের দাম গড়ে প্রায় 95% বাড়ানোর। তবে বিইআরসির কারিগরি কমিটির মূল্যায়নে বলা হয় লাভে আছে বেশিরভাগ কোম্পানি, ফলে দাম বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু 7 মাস পর পর্যালোচনা শেষে দাম বাড়ালো বিইআরসি। 22.7% হারে বৃদ্ধি করা হয়েছে, যা 2 ধাপে, অর্থাৎ প্রথম ধাপ 1 মার্চ 2017 তারিখ এবং দ্বিতীয় ধাপ 1 জুন 2017 তারিখ হতে কার্যকর হবে। বর্ধিত দাম কার্যকর হবে 2 ধাপে। প্রথম ধাপে 1 মার্চ থেকে আবাসিকে 1 চুলার জন্য দিতে হবে 750 টাকা, 2 চুলার বিল 800 টাকা। দ্বিতীয় ধাপে 1 জুন থেকে আবারও বাড়বে দাম, 1 চুলা 900 টাকা এবং 2 চুলা 950 টাকা। যানবাহনে প্রতি ঘনমিটার সিএনজির দাম প্রথম ধাপে 38 টাকা এবং জুন থেকে 40 টাকা করে কার্যকর হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম মার্চে 14 টাকা 20 পয়সা এবং জুন থেকে হবে 17 টাকা 4 পয়সা। এছাড়া শিল্প কারখানায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম 7 টাকা 24 পয়সা এবং জুন থেকে হবে 7 টাকা 76 পয়সা। ক্যাপটিভ পাওয়ারের গ্যাসের দাম হবে প্রথম ধাপে 8 টাকা 98 পয়সা এবং দ্বিতীয় ধাপে হবে 9 টাকা 62 পয়সা। সংস্থাটি বলছে গ্যাস খাতের উন্নয়নেই দাম বাড়ানো হয়েছে। কমিশন একটা দিকে নিয়ে যেতে চাচ্ছে যাতে এই সেক্টরের জন্য যে পরিমাণে টাকার প্রয়োজন সেটার ভোক্তাদের উপরে জন্য দায়ভারটা সেভাবে না আসে। সর্বশেষ 2015 সালের সেপ্টেম্বরে বাড়ানো হয়েছিল সব ধরনের গ্যাসের দাম। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দফায় বাড়ছে গ্যাসের দাম এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম। ডক্টর শামসুল আলম, আমরা একটু জানতে চাই যে 2 ধাপে দাম বাড়ানো হচ্ছে, এই মুহূর্তে দাম বাড়ানো কতটুকু যৌক্তিক এবং সেই বাড়ানোটা 22 ভাগেরও বেশি যে বাড়ানো হয়েছে সেইটির যৌক্তিকতা কতটুকু, এবং 3 মাসের মধ্যে 2 বার আসলে দাম বাড়ানো হচ্ছে যেটাকে 2 ধাপ বলা হচ্ছে, এই পুরো বিষয়গুলি সম্পর্কে আপনার মতামত জানতে চাই যে এটি আসলেই কতটুকু যৌক্তিক হয়েছে। প্রথম আসেন যখন এই মূল্যবৃদ্ধির প্রস্তাব এসেছিল, আগস্ট মাসে জনশুনানি হয়েছিল 7 মাস আগে, তখন 94% মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে সেটা 3টা কারণ বলা হয়েছিল। একটা আইওসির গ্যাস ক্রয় ঘাটতি সমন্বয়, অন্যটা উচ্চ মূল্যে এলএনজি ভবিষ্যতে আমদানি করতে হবে তাই এখনই মূল্য বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত ছিল হচ্ছে কোম্পানিগুলোকে, বিতরণ সঞ্চালন কোম্পানিগুলোর কিছুটা রাজস্ব ঘাটতি আছে, তার সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করা দরকার। পরবর্তীতে যখন বলা হলো যে আইনে কোনো অবস্থাতেই ভবিষ্যতের ব্যয় হিসাবে এনে বর্তমানে কোনো মূল্যবৃদ্ধি সমন্বয় করে মূল্যবৃদ্ধি করার কোনো সুযোগ আইনি নেই, সুতরাং এই প্রস্তাবটি বাদ দিয়ে 68% 65% সামথিং মূল্যবৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলা গণশুনানিতে উপস্থাপন করে। সেখানে বলা হয়েছিল আইওসির গ্যাসের মূল্যবৃদ্ধি, আইওসির গ্যাসের পরিমাণ, সরবরাহকৃত গ্যাসের বৃদ্ধি পাচ্ছে এবং তার মূল্যও বৃদ্ধি পাচ্ছে, সে কারণে সে গ্যাসের মূল্য বৃদ্ধি করা দরকার। আর উৎপাদন পর্যায়ে থেকে আরম্ভ করে সঞ্চালন ও বিতরণ পর্যায়ে যে ঘাটতি আছে সে কথা বলা হয়েছে। গণশুনানিতে প্রতীয়মান হয়েছে যে অধিকাংশ কোম্পানিরই তারা লাভে আছে, খুব কম সংখ্যক কোম্পানি খুব স্বল্প পরিমাণ রাজস্ব ঘাটতি আছে। তা যদি
আরেকজনের সারপ্লাসটাকে সমন্বয় করে, অর্থাৎ ক্রস সাবসিডিয়াইজমেন্ট করে যদি সেটাকে সমন্বয় করা যায়, তাহলে সেখানে মূল্যবৃদ্ধির কোনো আবশ্যকতা নেই। এবার আসেন আইওসির গ্যাস। আইওসির গ্যাস শুল্ক ভ্যাট মুক্ত, এই বিষয়টি এসআরও 227 1993-তে জারি করা আছে, সেই অবস্থায় এটা চলছে। আইওসির গ্যাসের শুল্ক ভ্যাট মুক্ত থাকলেও সেই শুল্ক ভ্যাট আদায় করেছে পেট্রোবাংলা এবং পেট্রোবাংলা সেটা ব্যবহার করেছে। এই ব্যাপারটি এখন 2015 সালে এসে এনবিআর দাবি করেছে। আমরা বলেছি যে শুল্ক ভ্যাট যে গ্যাস মুক্ত, আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, সে টাকা আমাদের ফেরত দিতে হবে এবং মূল্যহারে সমন্বয় করে সেটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই অবৈধ উপায়ে যে টাকা পেট্রোবাংলা আদায় করেছে, সেই টাকা এনবিআরের কোনো হক নেই, এনবিআর সেই টাকার উপরে স্বত্বাধিকার নেই, আইনগতভাবে এনবিআর এটা দাবি করতে পারে না। গণশুনানিটি এটা প্রতিষ্ঠিত হয়েছে, বিআরসি থেকে সরকারের কাছে চিঠি লেখা হয়েছে যে আইওসির গ্যাস শুল্ক ভ্যাট মুক্ত, এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট মতামত দরকার। সরকার সেই সুনির্দিষ্ট মতামত প্রদানে বিরত থেকেছে, উল্টো পেট্রোবাংলাকে দিয়ে আগের যে প্রতিবেদন পাঠানো হয়েছে সেটাই পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে ভেতরের কথা। তাহলে আজকে সেই 65% মূল্য বৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতা নেই, ভিত্তি নেই, অথচ 22% মূল্য বৃদ্ধি 2 দফার, সেই ভিত্তিটা বিআরসি কোথা থেকে পেল, সেই প্রশ্নটা আজকে রহস্য হয়ে রইল। এদিকে দেখা যাচ্ছে যে পেট্রোবাংলার মাধ্যমে জ্বালানি বিভাগ 2 দফা মূল্য বৃদ্ধির প্রস্তাব, 34% বৃদ্ধির প্রস্তাব দিয়ে বিভিন্ন ভোক্তা পর্যায়ের একটা বিভাজন বিআরসির হাতে পাঠিয়েছে। বিআরসি সেই মূল্যবৃদ্ধির প্রস্তাব তৈরি করে রেখেছিল এই কমিশন আসার আগে। এখন দেখা যাচ্ছে সেই রূপরেখা অনুযায়ী আলটিমেটলি এই কমিশন মূল্য বৃদ্ধি করেছে, যার সঙ্গে গণশুনানি সম্পর্ক নেই, যার সঙ্গে মূল্য বৃদ্ধি প্রস্তাবের আইনি মানদণ্ডের সম্পর্ক নেই, যার সঙ্গে ন্যায় বিচারের সম্পর্ক নেই, যার সঙ্গে জনকল্যাণের সম্পর্ক নেই, যার সঙ্গে জনগণের অধিকার এবং স্বার্থের কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক কার সঙ্গে, কি প্রয়োজনে জ্বালানি বিভাগ এই ধরনের প্রহসনমূলক কার্যক্রম করে যাচ্ছে, সে বিষয়টি জাতির আজকে চরম জিজ্ঞাসা। সরকার এইরকম অবস্থার শিকার, নাকি সরকার জ্বালানি বিভাগকে দিয়ে এই কাজ করাচ্ছে, সে বিষয়টি আজকে আমাদের মুখ্য জিজ্ঞাসা হয়ে গেছে। আজকে আরেকটা বিষয় জিজ্ঞাসা হয়ে গেছে, জ্বালানি বিভাগ যেখানে এই সমস্ত কমিশনারদের নিয়োগকারী কর্তৃপক্ষ, সেই নিয়োগকারী কর্তৃপক্ষ যেহেতু স্বার্থ সংঘাত মুক্ত নয়, সুতরাং এই নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে আজকে বিআরসির সভাপতি এবং বিআরসির মেম্বারদের যদি এভাবে নিয়োগ দিয়ে তাদের অনুশাসন দ্বারা, তাদের নির্দেশিত অদৃশ্য নির্দেশন অনুযায়ী যদি তারা তাদেরকে এইভাবে কাজ করায়, তাই ইলেকশন কমিশনের মতোই তাদের নিয়োগও আজকে বাছাই কমিটি বা সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি করার বিষয়টি আমাদের দাবি করার গুরুত্ব পায়। ডক্টর শামসুল আলম, যে জিনিসটি বলেছেন যে বিইআরসির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি জনকল্যাণমূলক নয় আপনি বলছেন, এবং একই সঙ্গে বলছেন যে সুবিচার প্রসূত নয়, অর্থাৎ সুবিচার হয়নি। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে? এখানে কি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোথায় যাওয়ার কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার বিষয় আছে, আইনি আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই আছে। আজকে এই বিষয়টি আমাদের প্রতিকারের জন্য আমাদের আইন বিভাগের দ্বারস্থ হতে হবে এবং সেটি জনগণের পক্ষ থেকে ক্যাব এই রিট পিটিশনের আওতায় আইন বিভাগের কাছে তার প্রতিকার চাইবে। ডক্টর শামসুল আলম, আমরা দেখেছি যে এই গ্যাস বৃদ্ধির ফলে, গ্যাসের দাম বৃদ্ধির ফলে আমাদের যে শিল্প খাত আছে সেইটাতে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে এটার যে কম্পিটিটিভনেস, সেটা কমে যাওয়ার আশঙ্কা সবসময় উদ্যোক্তারা বলছেন, সেই ব্যাপারটি একটু জানতে চাচ্ছি আপনার কাছে সংক্ষেপে। আজকে আমি দাম বিষয়ের ব্যাপারটি পরে আসছি। প্রথমেই বলি, আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ পরিবেশন করে এসছেন, আমরাও বিচার বিশ্লেষণ করছি, অনুশীলন করছি। সেখানে দেখতে পাচ্ছি যে শিল্প খাত ভয়ঙ্কর রকমের জ্বালানি সংকটে আছেন। দুইভাবে জ্বালানি সংকটটাকে আমরা বলা যেতে পারে উস্কে দিয়েছি। তেলের দরপতন যদি আজকে শিল্প খাতে আমরা সমন্বয় করতে পারতাম, চরম গ্যাস সংকটে শিল্প খাত বিকল্প জ্বালানি হিসেবে তরল জ্বালানি বেছে নিত, কিন্তু সেটা করা হয়নি। উল্টা বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তি খাতের দরপতন সমন্বয় করে কিছু ব্যক্তি বিশেষকে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে, শিল্প খাতকে সেই সুযোগ দেওয়া হয়নি। সেইভাবে আবার শিল্প খাতে
অবৈধ কানেকশন এর কথা আমরা বলি, শিল্প খাতকে বৈধ কানেকশন দেওয়া হয়েছে এবং অভিযোগ রয়েছে সমস্ত কানেকশন দেওয়ার ক্ষেত্রে তাদের কাছে মোটা অঙ্কের অর্থও নেওয়া হয়েছে। এসব অভিযোগের যে ভিত্তি নেই তা আমি মনে করি না। তারপরেও তাদেরকে যে কানেকশন দেওয়ার পরে তারা গ্যাস পায়নি, গ্যাসের চাপ পাচ্ছে না, গ্যাসের সংযোগ উত্তরোত্তর বৃদ্ধি করা হয়েছে। যদি গ্যাস সংযোগ এভাবে বৃদ্ধি না করে যাদেরকে জ্বালানি দেওয়া ছিল তাদেরকে যদি যথাযথভাবে জ্বালানি দেওয়া হতো, তাহলে তাদের উৎপাদন ক্ষমতা আজকে যে স্বল্প ব্যবহৃত, তারা যথাযথভাবে তাদের উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে না পারার কারণে তারা তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, উৎপাদন ব্যয়। ডক্টর শামসুল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। একজন স্কুল শিক্ষার্থীর পেছনে গড়ে প্রতি মাসে খরচ 15,000 টাকা, যার 70 ভাগই পাচ্ছে কোচিং সেন্টারগুলো। অভিভাবক ঐক্য ফোরামের জরিপে এসব তথ্য উঠেছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক ডক্টর হাসানাত আলী এবং বরিশালের হালিমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. ফখরুজ্জামান। স্বাগত আপনাদের। অধ্যাপক মাহবুবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে গবেষণা বা যেই জরিপটি করা হয়েছে সেইটির যেই তথ্য পাওয়া গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকে 8,000 টাকার মতো মাসে খরচ হয় অভিভাবকদের, মাধ্যমিকে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, অষ্টম শ্রেণী পর্যন্ত 15,000 টাকা, নবম দশম শ্রেণীতে 20,000 টাকা। এটি আপনার কি মনে হয় যে এই জরিপটিকে কতটুকু ঠিক আছে, আপনার কাছ থেকে জানতে চাই। এখন জরিপটি কোথায় করা হয়েছে, কোন শ্রেণীর মানুষদের উপর করা হয়েছে এবং শহর গ্রামে এই বিষয়টি কতটুকু কাভারেজ নেওয়া হয়েছে, মানে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন অঞ্চল ভিত্তিক হয়েছে কিনা এটি আমি জানি না। তো এখন যদি আপনি ঢাকার শহর ভিত্তিক জরিপ হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই, বা জেলা শহর বা বিভাগীয় শহরে, সেখানে আমরা কোচিং সেন্টারে যে ব্যাপক একটা অর্থনৈতিক লেনদেন এটি আমরা দেখে থাকি। তবে সঠিক পরিসংখ্যান এটি আমাদের নিজেদের কাছে নাই। যে প্রতিষ্ঠান করেছে এই প্রতিষ্ঠান এটি তারা হয়তো যথাসাধ্যভাবেই সঠিকভাবেই করার চেষ্টা করেছেন, কিন্তু যে অঙ্কটি বলছেন এই অঙ্কটি আমার মনে হয় একেবারেই শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক হতে পারে। কোচিং সেন্টারগুলিতে এখন আমাদের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের তাদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সরকার কোচিং সেন্টারকে নিরুৎসাহিত করার জন্য নানাবিধ পন্থা পদ্ধতি, নানাবিধ পরামর্শ দেওয়া সত্ত্বেও কিন্তু কোচিং সেন্টারগুলো প্রতি মানুষের আগ্রহ মানে অনেক আমরা দেখে থাকি। অধ্যাপক মাহবুবুর রহমান, এই আগ্রহটি কি কারণে হচ্ছে? এটা কি আমাদের বিদ্যালয়গুলি ঠিকমতো পড়াশোনা, মানে বিদ্যালয়গুলির উপরে অভিভাবকদের আস্থা কমে যাওয়ার কারণে, নাকি কোচিং সেন্টারের উপরে বেশি আস্থা পাওয়ার কারণে? এটি নানাবিধ কারণ আছে। এখানে অনেক বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে সেখানে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে না, এটি একটি কারণ। এখানে নানা ধরনের কৌশল আছে। আবার একটা মানসিকতাও ইদানিং গড়ে উঠেছে যে বিদ্যালয়ে পড়ানোর চেয়ে কোচিং সেন্টারে পড়ানোর এটা একটা সোশ্যাল স্ট্যাটাসের মতো হয়েছে। দেখা যাচ্ছে যে আমার সন্তান যদি 2-3টি কোচিং সেন্টারে পড়ে বা 2-4 জন শিক্ষকের কাছে পড়ে, দেখা আরেকজন মনে করে যে আমি আরেকটু বেশি পড়াই, এবং একটা মানে একটা অসম প্রতিযোগিতা, মানে একটা অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এবং কোচিং সেন্টারে কিন্তু খুব যে ভালো মানের শিক্ষক আছে তাও না। এখানে দেখা যাচ্ছে যে নানাবিধ এখানে জৌলস, নানাবিধ অনেক সময় কোচিং সেন্টারের মাধ্যমে আমরা কিন্তু অনেক অবৈধ বিষয়ও আমরা দেখেছি, যে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডও কিন্তু কোচিং সেন্টারগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সময় তথ্য পেয়েছি। এগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।
এবং অনেক সময় পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন আসলে অভিভাবকদেরও কিছুটা এক্ষেত্রে আমি মনে করব যে তাদের এটি তাদের অনেকটা মানে এটা একটা মানসিক কারণেই তারা কোচিং সেন্টারে বাচ্চাদেরকে পাঠাচ্ছে, এবং অনেক ভালো প্রতিষ্ঠান আছে, ভালো লেখাপড়া হচ্ছে, তা সত্ত্বেও আমরা দেখেছি যে অভিভাবক এবং শিক্ষার্থীরা কোচিং সেন্টারের দিকে ধাবিত হচ্ছে। ফলে আপনি বলছেন যে আসলে পড়াশোনার জন্য কোচিং সেন্টারের প্রয়োজনীয়তাটা খুব বেশি থাকার কথা না, নিশ্চয়ই সেইভাবেই আমরা পাঠ্যসূচি এবং বিদ্যালয়গুলির শিক্ষকদেরকে প্রস্তুত করেছি। মাহবুব রহমান, আপনি সঙ্গে থাকুন, আমরা একটু রাজশাহীতে যাব। ডক্টর হাসনাত আলী আছেন আমাদের সঙ্গে। ডক্টর হাসনাত আলী, এই বিষয়টা সম্পর্কে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক এবং নবম দশম শ্রেণীতে যেইভাবে কোচিং সেন্টারগুলির উপরে অভিভাবকরা আস্থা রাখছেন, সেইটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই আস্থা রাখার বিষয়টি কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। আমি নিজেও অভিভাবক, আমার 3টি সন্তান আছে। এটি কিন্তু বলতে গেলে একরকম বাধ্য হয়ে অভিভাবকরা বাধ্য হচ্ছে তাদের সন্তানদেরকে কোচিং সেন্টারে দেওয়ার জন্য। আমরা যদি চিন্তা করি আমাদের নিজের কথা, যে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন গ্রামের স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, সেই সময় কিন্তু আমাদের পাঠদান এবং পঠন কিন্তু আমাদের শিক্ষকরা ক্লাসেই নিশ্চিত করতেন। তাহলে এখন ঢাকা বোর্ডের চেয়ারম্যান সাহেব বললেন যে কোচিংয়ের শিক্ষকগুলো ভালো নন, কিন্তু এটি তো সেই যে ওনারা কন্ট্রোলিং অথরিটি, ওনারা তো এই দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না যে আজকে স্কুল খোলা অবস্থায় একই শিক্ষক, যে শিক্ষকটি একটি সরকারি স্কুলের টিচার, যে কলেজ শিক্ষকটি একটি সরকারি কলেজের শিক্ষক, তিনি তার সেই সুনামধন্য স্কুলের সাইনবোর্ড ব্যবহার করে, নাম ব্যবহার করে, সুনাম ব্যবহার করে তিনি ক্লাসে ঠিকমতো না পড়িয়ে তিনি কিন্তু একটি ছোট্ট ঘর বা একটি বাসা ভাড়া করে সে একই শিক্ষক কিন্তু শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। এবং ক্লাসে যদি সঠিকভাবে শিক্ষকরা যদি পাঠদান করতেন, তাহলে অভিভাবকরা কোনোভাবেই কিন্তু, আমি আমার নিজের কথাই বলতে পারি যে আমি আমার সন্তানদেরকে বলতে গেলে কিছুটা বাধ্য হয়ে কোচিং সেন্টারে পাঠাতে হচ্ছে। কারণ আমার সন্তান যে স্কুল এবং কলেজে পড়ে, আমি নাম বলতে চাই না, সেখানে শিক্ষকরা যতটা না ক্লাসে পাঠদানে মনোযোগী, তার চেয়ে অধিক মাত্রায় মনোযোগী প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে। অতএব ঢালাওভাবে অভিভাবকদেরকে দায় দায়িত্ব না দিয়ে আমি যদি মনে করি যে আমি আমার কথা বলতে পারি যে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত জীবনে রোল নাম্বার 1 থেকে 2 কোনো দিন হয়নি, ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে। আমার জীবনে কখনো কোনো টিউটরের কাছে যেতে হয়নি, আমার বাপকে কোনোদিন কোনো কোচিং সেন্টারে খোঁজ করতে হয়নি কোথায় লেখাপড়া করা হয়। আমরা গ্রামে লেখাপড়া করেছি, সেই গ্রামের স্কুলগুলোতে এখনও পণ্ডিত মশাইরা কিন্তু ক্লাসে আমাদের পড়াটা নিশ্চিত করতেন। আমি এখন শিক্ষকতা করি, তাও 20 বছর, কই আমার কোনো ছাত্রছাত্রীকে তো কোচিং পড়তে হয় না, আমি যে কোর্সটি পড়াই। আমি মনে করি যদি শিক্ষকরা যদি শিক্ষাক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করতেন, এবং যে সমস্ত কন্ট্রোলিং অথরিটি আছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, অধিদপ্তর, তারা যদি প্রতিষ্ঠান চলাকালীন সময়ে সেই সমস্ত শিক্ষকদের যদি একটি ইভ্যালুয়েশন সিস্টেম চালু করতেন, যেন আমরা ক্লাস নিই, ছাত্ররা আমাদের ইভ্যালুয়েশন করে, ইভ্যালুয়েশন রিপোর্ট আমাদেরকে ধরে দেওয়া হয়, আমরা কেমন পড়াই, কখন ক্লাসে যাই, কতক্ষণ ক্লাসে থাকি, এই ধরনের ইভ্যালুয়েশন সিস্টেম যদি চালু করা যায় কলেজগুলোতে, যে ছাত্ররা তাদের টিচারদের ইভ্যালুয়েশন করবে, কতটা পড়াচ্ছেন, কতটা সময় দিচ্ছেন। আজকে কখনো কখনো উনি অনৈতিকের কথা বলেছেন, আমি একমত ওনার সাথে, যে শিক্ষকরা কখনো কখনো ক্লাসে না পড়িয়ে তাদেরকে ইনফ্লুয়েন্স করছেন বাড়িতে আসার জন্য। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, যে শুধু শিক্ষকদেরকে ভালোভাবে দোষ দিলে তো হবে না। একটি সরকারি কলেজে একটি অনার্স খোলা হয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা 1200, 600, 700, 800, শিক্ষক 3 জন, কি করবেন? সেটিও আমি মনে করি সরকারের এগুলো ভেবে দেখার বিষয়, যে আসলে সমস্যাগুলো কোথায়। তবে আমি মনে করি যদি কলেজে বা স্কুলে সঠিকভাবে যদি পাঠদান এবং জ্ঞানদান করা হয়, কোনো শিক্ষার্থীর প্রয়োজন হয় না কোচিং সেন্টারে যাওয়ার। আমি মনে করি অধ্যাপক হাসনাত আলী, মাহবুব রহমান এবং ফখরুজ্জামান, আপনারা 3জন আমাদের সঙ্গে থাকুন, আমরা ওটা বিরতির পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। নিচ্ছে একটা বিরতি। শিক্ষার্থীদের খরচ নিয়ে কথা বলছিলাম, আমরা একটু চলে যাব বরিশালে, সেখানে আছেন এস.এম. ফখরুজ্জামান। ফখরুজ্জামান, শিক্ষকদের দিক থেকে যদি বলেন যে কোচিং সেন্টার এবং এখানে পড়াশোনার ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন, এবং সত্যি এটা বন্ধ করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমার যেটা মনে হয়, এই কোচিং বাণিজ্য বন্ধ করার ব্যাপারে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, কিছু নীতিমালাও রয়েছে, সেটা যদি মাঠ পর্যায়ে একটু তদারকি করা হয়
তাহলে এটা বন্ধ করা আমার মনে হয় সম্ভব। এবং কোচিংয়ের ব্যাপারে আমার একেবারেই নেগেটিভ মতামত। সেক্ষেত্রে হচ্ছে কোচিং সেন্টারগুলি, বিশেষ করে বাইরে যে কোচিং সেন্টারগুলো, সেখানে যারা পড়াচ্ছেন তাদের মান নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। সেখানে কোনো শিক্ষক নেই বললেই চলে। দেখা গেছে একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা ছেলে, সে এসএসসির একজন ক্যান্ডিডেটকে পড়াচ্ছে, সে কিভাবে শিখাচ্ছেন এটা আমাদের বোধগম্য নয়। গার্ডিয়ানরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে, তার একটা বড় কারণ আমার যেটা মনে হয়, তারা মুখরোচক কিছু বিজ্ঞপ্তি দেয়, কিছু লিখে, এবং ওদেরকে কিছু নোট, যেগুলো আসলে সরকার আমাদেরকে যেরকম বলা আছে নোট একেবারে নিষিদ্ধ, সেরকম কিছু গাইড বই থেকে ওরা কিছু কম্পোজ করে নোট সরবরাহ করে, যেগুলো গার্ডিয়ানরা মনে করে খুব অনেক কিছু দিয়েছে। তার কারণে বাচ্চারা আসলে স্কুলে অনেকটা স্কুল বিমুখ হয়ে কোচিং এর দিকে ঝুঁকছে। এটা আমাদের অল্প দুর্ভাগ্যই বলা চলে। কিন্তু সরকারের নীতিমালা কিন্তু বলা আছে অতিরিক্ত ক্লাস করা যাবে স্কুলের আগে অথবা পরে। একজন শিক্ষক বা শিক্ষার্থী যদি মনে করে যে আমার পড়া দরকার, শিক্ষক তাকে কিন্তু পড়াতে পারবেন একটা নির্দিষ্ট ফিয়ের বিনিময়। সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতিও অনেকটা বেড়ে যায়। যে শিক্ষার্থী অতিরিক্ত ক্লাসে আসে সে কিন্তু স্কুল করবে, স্কুল না করে কিন্তু সেই স্কুল থেকে যেতে পারছে না। আর বাইরের কোচিং সেন্টারগুলো পড়ার কারণে সে শিক্ষার্থী কিন্তু স্কুলে আসতেছে না। এরকম অনেক অভিভাবক আসে আমাদের কাছে যে স্যার আমাদের 4 পিরিয়ড পর ছুটি দিতে হবে, কারণ আমাদের 3টের সময় কোচিং সেন্টারে যেতে হবে মেয়েকে নিয়ে। এই যে ব্যাপারগুলো, এই পরামর্শ এবং যে বিদ্যমান নীতিমালা আছে সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল পাওয়া যাবে। অধ্যাপক হাসনাত আলী, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ক্ষেত্রে কোথায় বাধা মনে করেন যে সরকারের নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে, খুব সংক্ষেপে জানতে চাইব আপনার কাছে। এটি কিছুই নয়, যারা শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, জেলা শিক্ষা অফিসার বা সচিব মহোদয়, ডিজি মহোদয়, ওনারা যদি সঠিক তদারকি করেন এবং নির্মোহভাবে তদারকি করেন যে ওনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ওনাদের আওতাধীন যারা সরকারি বেতনভুক্ত শিক্ষক, ওনারা যেন কোনোভাবেই শিক্ষা কার্যক্রমকে বন্ধ না করে এবং যথাযথ শিক্ষা প্রদান না করে কলেজ বা স্কুল চলাকালীন সময় তারা যেন কোচিং বাণিজ্য না করেন। এবং আরেকটি জিনিস হতে পারে এখানে, যে স্কুলের যে অ্যাটেন্ডেন্স, কলেজিয়েট এবং নন কলেজিয়েট যে সিস্টেম, যেটি যে বরিশাল থেকে যে ভদ্রলোকটি বললেন, যথার্থই উনি বলেছেন যে দেখেন জেএসসি পরীক্ষা কিন্তু এখনও অনেক দিন বাকি, কিন্তু এমনও স্কুল আছে আমাদের, আমি ব্যক্তিগতভাবে জানি যে তারা কিন্তু এখন থেকেই আর স্কুলে যায় না। তাহলে যে শিক্ষার্থীরা এখন থেকে স্কুলে যায় না বা 3টি ক্লাস পিরিয়ড করে আর 4 পিরিয়ড করে না, সেই শিক্ষার্থী কি করে ফর্ম পূরণ করার মতো সুযোগ কর্তৃপক্ষ পায়? এই একটি জায়গায় যদি আমরা নিয়মটা নিশ্চিত করতে পারি যে 70% বা 80% যদি অ্যাটেন্ডেন্স না থাকে স্কুলে একটা ছাত্রের, তাহলে সেই ছাত্রকে আমরা নন কলেজিয়েট ঘোষণা করে তাকে পরীক্ষা থেকে বিরত রাখবো। এটি কিন্তু সরকারের বিঘোষিত একটি নীতি। এই শিক্ষকরা এবং এই শিক্ষক কর্তৃপক্ষ যারা, ওনারা কিন্তু সরকারের অধীনেই কিন্তু কাজ করেন। অতএব আমি মনে করি যে শিক্ষা সংশ্লিষ্ট যে কর্তা ব্যক্তিগুলো আছেন, ডক্টর হাসনাত আলী, ডক্টর ফখরুজ্জামান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি যাব, ফিরে এসে মাহবুবুর রহমান আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্যার কি করলে পরে এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব, কারণ আমরা দেখছি যে খুব বেশি মানসম্মত শিক্ষা কিন্তু কোচিং সেন্টারগুলি দিচ্ছে না। আমরা এক ছোট্ট বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। কোচিং নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মাহবুবুর রহমান। অধ্যাপক মাহবুবুর রহমান, আমরা জানতে চাই যে কোচিং যদি এই পরিস্থিতিটা থেকে বের হয়ে আসতে হয়, বন্ধ করতে হয়, তাহলে আসলে সবার কি করা উচিত? সরকারের কিছু দায়িত্ব আছে, অভিভাবকদেরও নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে। অবশ্যই আমাদের সরকারি কিছু বিধিবিধান ইতিমধ্যে কোচিং সেন্টারের ব্যাপারে এটা রয়েছে, এবং আমরা খুব শীঘ্রই একটি শিক্ষা আইন পেয়ে যাচ্ছি, এবং শিক্ষা আইনে আমাদের কোচিং সেন্টার সংক্রান্ত খুব সুনির্দিষ্ট কিছু আইন কানুন বিধিবিধান সংযোজিত হবে। এবং যদি আইন আমরা পেয়ে যাই তাহলে আইন মানেই হচ্ছে আইনের ব্যত্যয় ঘটলে শাস্তির সুযোগ থাকবে, শাস্তি প্রদানের সুযোগ থাকবে। তখন হয়তো কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। আসলে এখন কোচিং সেন্টারের বিষয়টি, আমার একজন অভিভাবক যেটি বললেন যে তার 3টি বাচ্চা, আপনাদের পরিসংখ্যান যদি সঠিক হয় যে 20,000 টাকা করে হচ্ছে তার লাগছে, যদি ওনার 20,000 বা 10,000 করেও লাগে 3টি বাচ্চার জন্য 30,000 টাকা। এই আমাদের টাকার উৎসও কিন্তু এই কোচিং সেন্টার বা এই ধরনের অবৈধ কাজ বৃদ্ধি পাওয়ার জন্য অনেক বেশি কার্যকরী। যে এখন দেখা যাচ্ছে যে মানুষের নানাভাবে আয় রোজগার মানুষ করছে, বৈধ অবৈধ পন্থায় মানুষের আয় বেড়েছে,
এবং সন্তান সংখ্যা কমে গেছে। অধ্যাপক মাহবুবুর রহমান, আমরা বুঝতে পারছি যে সবকিছু মিলে অনেকগুলি বেআইনি কাজের মধ্যেই মানুষ জড়িয়ে পড়ছে, বরং এর থেকে শুধু স্কুল কেন্দ্রিক থাকলে হচ্ছে পুরো সমাজেই একটা শৃঙ্খলা আনা সম্ভব। অধ্যাপক মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। সিলেটে শুরু হয়েছে 10 দিনের সাংস্কৃতিক উৎসব। দেশ বিদেশের সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে উৎসবে প্রতিদিনই থাকছে সঙ্গীত, নাটক, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবটি আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিম। জনাব শামসুল আলম, সিলেটে এই যে উৎসব চলছে সেটা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে এবং তারা এটার ব্যাপারে কি প্রতিক্রিয়া জানিয়েছে? সাধারণ মানুষ সিলেটের উৎসবকে অত্যন্ত আগ্রহের সাথে নিয়েছে এবং ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এবং আমি একটি আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করেছি এখানে। সিলেটে যে স্থানীয় যে সংগঠনগুলো আছে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, তাদের কি এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ রয়েছে? জি না, এখানে অনুষ্ঠানটা পুরোপুরি বেঙ্গল ফাউন্ডেশনই করছে। সিলেটের স্থানীয় সংগঠনগুলোকে অফিসিয়ালি আসলে সুযোগ দেওয়া হয়নি। শামসুল আলম, এই পুরো প্রক্রিয়াটি এত বড় আয়োজন, সেটি দেখে কি মনে হচ্ছে এবং সিলেটে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও আরো হবে এরকম মনে হচ্ছে কিনা? আয়োজন এরকম ভবিষ্যতে হতে পারে এবং আমার একটি বিশ্বাস যে সিলেটে এরকম আয়োজন হলে আয়োজকদের কোনো অসুবিধা নাই এবং আয়োজন হতেই পারে, এবং সিলেটের মানুষ অত্যন্ত উৎসাহের সাথে এইসব অনুষ্ঠানগুলো গ্রহণ করে। কিন্তু আয়োজনগুলো, আমরা বলতে চাই যে আয়োজনগুলো যেন সিলেটের মানুষকে, সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের সম্পৃক্ত করে করা হয়। সম্পৃক্ত করলে হবে কি, যে সিলেটের সংস্কৃতিটা উপস্থাপিত হবে এবং সিলেট একটি নিঃসন্দেহে বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য একটি জায়গা। এখানে বাউল সাধকরা জন্ম নিয়েছেন, যারা শুধু বাংলা ভাষাভাষী মানুষ, বিশ্বের যারা আছেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবখানেই সিলেটের বাউল গান, আমাদের মরমী সাধকদের গান এখানে রয়েছে। কিন্তু বেঙ্গল ফাউন্ডেশনে যে অনুষ্ঠানটি হচ্ছে, কয়েকটি মঞ্চ বা আপনি কয়েকটি কর্নার দেওয়া হয়েছে বিভিন্ন সাধকদের নামে, কিন্তু আমি সাধকদের গানের বিশেষ আয়োজনটা এখানে করা হয়নি। আপনি বলছেন যে যদি সিলেটের সংস্কৃতির যে উপাদানগুলি আছে সেটাও তুলে আনা যেত, তাহলে হয়তো এটি আরো বেশি সার্থক হতো। অনেকটা, হ্যাঁ, অনেক বেশি যেত। সিলেটের সংস্কৃতির উপাদান কিছুটা নেওয়া হয়েছে, কিন্তু আমরা সন্তুষ্ট না, অনেকেই সিলেটের মানুষ সন্তুষ্ট না যে আরো বেশি উপাদানগুলো দেয়া যেতে পারত। সামগ্রিকভাবে এই আয়োজন সম্পর্কে আপনার মূল্যায়নটা জানতে চাই, যে মানুষের সম্পৃক্ততা এবং সবকিছু মিলিয়ে। আয়োজন ভালো, তাদের ব্যবস্থা, হ্যাঁ জি, তাদের ব্যবস্থাপনা ভালো। বেঙ্গল ফাউন্ডেশন যেহেতু একটি অভিজ্ঞ অর্গানাইজেশন, তাদের ব্যবস্থাপনা ভালো। তারা প্রশাসনিক দিক দিয়ে তারা অত্যন্ত কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করেন, দর্শকদের নিয়ন্ত্রণ করেন, দর্শকদের পূর্ব থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেন। সবকিছুই ঠিক আছে, সবকিছুই ভালো, কিন্তু ওই দর্শকরাও নিচ্ছেন ভালো, এবং প্রতিদিন, এই দুদিন থেকে শুরু হয়েছে, প্রতিদিনই দর্শক সমাগম অত্যন্ত ভালো এখানকার। এবং শামসুল আলম, এই দর্শক সমাগম তাদেরও কি একই রকমের প্রতিক্রিয়া কিনা, যে সিলেটকে আরেকটু বেশি প্রতিনিধিত্ব করা দরকার ছিল? কাদের প্রতিক্রিয়ার কথা বলছেন আপনি? আমি ক্লিয়ারলি শুনতে পাইনি। শামসুল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।